সকলকে স্বাগত। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আরআরবি গ্রুপ ডি 2018 যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাবো এটা হচ্ছে ক্লাস নাম্বার 15। সম্পূর্ণ বাংলায় ক্লাসটা করাবো। অনেক ইনফরমেশন রয়েছে কিন্তু এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ইম্পর্টেন্ট সেই ভিডিওটি। দেখো প্রথম কোশ্চেন, যে কোন প্রকার উদ্ভিদের ক্ষেত্রে ভেসেল বা সংবহন নালী হলো প্রধান জল পরিবাহক কোষ। অপশনগুলো দেখে নাও। দেখো থ্যালোফাইটা, বায়োফাইটা, না অ্যাঞ্জিওফার্ম, না হচ্ছে ফার্মজি। তাহলে কিন্তু এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অ্যাঞ্জিওফার্ম। এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এবার আমরা দেখে নেব এই অ্যাঞ্জিওফার্ম সম্পর্কে আরও কিছু তথ্য। দেখো ভেসেল বা সংবহন নালী প্রধানত উচ্চ শ্রেণীর উদ্ভিদ, বিশেষ করে উদ্ভিদ জগতে আবৃতজীবী মানে অ্যান্ডিওস্পার্মের বাংলা হচ্ছে আবৃতবীজী গাছগুলোর মধ্য প্রধান জল পরিবাহক কোষ হিসাবে কাজ করে। আবৃতবীজী উদ্ভিদে ভেসেল বা সংবহন নালী হলো প্রধান জল পরিবাহক কোষ। অন্যদিকে নগ্নবীজী হলো কিছু নিম্ন শ্রেণীর স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে ট্যাকিড নামক কোষ জল পরিবহনে প্রধান ভূমিকা রাখে। তাহলে দেখো আবৃতবীজী বা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে ভেসেল হচ্ছে জল পরিবাহক কোষ। তাহলে ভেসেল হচ্ছে জল পরিবাহক কোষ হচ্ছে আবৃতবীজী, আর হচ্ছে নগ্নবীজী হচ্ছে গাইনোস্পার্ম। ঠিক আছে, গামনোস্পার্মের হচ্ছে ট্র্যাকিড হচ্ছে জল পরিবাহক হচ্ছে কোষ। তাহলে দুটো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম, যে কোনো ক্ষেত্রে কিন্তু কোশ্চেন আসতে পারে। তারপর দেখো পরবর্তী কোশ্চেন, যে ফতেপুর সিক্রি বা হচ্ছে বিজয়ীর শহর 12 বছর কার রাজধানী ছিল। দেখো ফতেপুর সিক্রি কিন্তু আরেক নাম হচ্ছে বিজয়ীর শহর। তাহলে কোশ্চেন আসতেই পারে যে দেখো কোশ্চেনের ভিতরে একটা কোশ্চেন আছে যে ফতেপুর সিক্রি অন্য কী নামে পরিচিত ছিল, সেটা হচ্ছে বিজয়ীর শহর। তা ফতেপুর সিক্রি কার রাজধানী ছিল, 12 বছর ছিল রাজধানী। আকবর, বাবর, শাহজাহান, জাহাঙ্গীর। তাহলে উত্তর হয়ে যাবে দেখো এখানে হচ্ছে আকবর, অর্থাৎ আকবরের কিন্তু রাজধানী ছিল এই ফতেপুর সিক্রি। তারপর দেখো সম্রাট আকবর 1571 খ্রিস্টাব্দে, কত সালে, 1571 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিকে রাজধানী হিসেবে ঘোষণা করে। 1571 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিকে রাজধানী হিসেবে ঘোষণা করেন এবং এটি প্রায় 12 বছর পর্যন্ত রাজধানী ছিল, অর্থাৎ 1571 থেকে 1585 সাল পর্যন্ত কিন্তু রাজধানী ছিল। পরবর্তীতে জলের অভাব ও অন্য কৌশলগত কারণে তিনি রাজধানী আগ্রায় ফিরিয়ে নিয়ে যান। তাহলে দেখো প্রথমে কিন্তু রাজধানী ছিল 1571 সাল থেকে 1585 সাল পর্যন্ত কোথায় ছিল, ফতেপুর সিক্রিতে। পরবর্তীতে তিনি কোথায় নিয়ে যান, রাজধানী আগ্রাতে। তারপর দেখো বিপ্লব সম্পর্কে একটা কোশ্চেন, যে ধূসর বিপ্লব কার সঙ্গে সম্পর্কিত, মাছ, সার, পেট্রোল, না হচ্ছে গম। দেখো ধূসর বিপ্লব কিন্তু সারের সঙ্গে সম্পর্কিত। এবার আমরা দেখে নেব আরও কিছু বিপ্লব যেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। দেখো সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন, সম্পর্কিত হচ্ছে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি, বিশেষত গম ও ধান। দেখো পরীক্ষায় আসতে পারে যে গ্রিন রেভলিউশন কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছিল। এটা হচ্ছে গম এবং ধান। সবথেকে বেশি সবুজ বিপ্লব যেটা হচ্ছে লাভবান হয়েছিল সেটা হচ্ছে গমে, এবং কোন রাজ্যে হয়েছিল, সেটা হচ্ছে হরিয়ানা রাজ্যে। এই যে সবুজ বিপ্লবের নেতা হচ্ছেন ভারতবর্ষে হচ্ছে MS স্বামীনাথন। এটি হচ্ছে ভারত খাদ্যে স্বনির্ভর করা। ঠিক আছে, সবুজ বিপ্লবের জন্ম হচ্ছে ভারতবর্ষে কিন্তু MS স্বামীনাথন। যদি বিশ্বে বলে সেটা হচ্ছে ডক্টর নরম্যান বোরলগ, ওটা কিন্তু আলাদা, ওটা হচ্ছে ওয়ার্ল্ডের। ঠিক আছে, তোমাদের অপশন অনুসারে কিন্তু অ্যান্সার দিতে হবে। যদি বলে ভারতের সবুজ বিপ্লবের জনককে, তাহলে হচ্ছে MS স্বামীনাথন, আর যদি ওয়ার্ল্ডের বলে তখন হচ্ছে ডক্টর নরম্যান বোরলগ। সাদা বিপ্লব মানে হোয়াইট রেভলিউশন, এটা হচ্ছে কোন সম্পর্কিত, দুগ্ধ মানে দুধ উৎপাদন সম্পর্কিত। এর নেতা কে ছিলেন, মানে হচ্ছে সবুজ বিপ্লবের জনককে, সবুজ বিপ্লব বলছি, হোয়াইট রেভলিউশন মানে সাদা বিপ্লবের জনক হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়েন। এটা হচ্ছে ভারত বিশ্বের সর্বোচ্চ দুধ উৎপাদনকারী দেশ হয়েছিল এই সাদা বিপ্লবের ফলে।
এবার দেখো হচ্ছে নীল বিপ্লব মানে ব্লু রেভলিউশন। ব্লু রেভলিউশন হচ্ছে মাছ ও সামুদ্রিক উৎপাদন সম্পর্কিত, মানে জলজ সম্পদের উন্নয়নের ক্ষেত্রে নীল বিপ্লব করা হয়েছিল। সোনালী বিপ্লব মানে গোল্ডেন রেভলিউশন, এটা হচ্ছে ফল, মধু এবং বাগানজাত ফসল উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ হর্টিকালচারের অগ্রগতি, মানে হর্টিকালচারকে উন্নতি করে নেওয়ার জন্য কিন্তু সোনালী বিপ্লব মানে গোল্ডেন রেভলিউশন করা হয়েছিল। তারপর দেখো রূপালী বিপ্লব মানে সিলভার রেভলিউশন করা হয়েছিল ডিম, হাঁস ও মুরগি প্রভৃতি হচ্ছে শিল্প উৎপাদনের ক্ষেত্রে। কমলা বিপ্লব মানে অরেঞ্জ রেভলিউশন, মানে তৈলবীজ যেমন হচ্ছে পাম, সরিষা ইত্যাদির চাষ করার ক্ষেত্রে উন্নতি করার জন্য কিন্তু কমলা রেভলিউশন করা হয়েছিল বা অরেঞ্জ রেভলিউশন। এবার হচ্ছে গোলাপি বিপ্লব মানে পিঙ্ক রেভলিউশন হচ্ছে মাংস এবং প্রসেসড মাংস উৎপাদনের ক্ষেত্রে কিন্তু গোলাপি বিপ্লব পিঙ্ক রেভলিউশন করা হয়েছিল। তারপর দেখো লাল বিপ্লব মানে রেড রেভলিউশন হচ্ছে মাংস এবং টমেটো উৎপাদন। অনেকবার পরীক্ষা এসেছে। নীলাভ বিপ্লব মানে ব্রাউন রেভলিউশন, ব্রাউন হচ্ছে চামড়া বনজ সম্পদ, চা এবং কফি উৎপাদন হচ্ছে নীলাভ বিপ্লব। আর একটা বিপ্লব তোমাদের আসে যে রাউন্ড বিপ্লব মানে গোল বিপ্লব হচ্ছে কোন কিসের ক্ষেত্রে? রাউন্ড মানে কি আলুর মতো মনে হচ্ছে, তাই হচ্ছে আলু বিপ্লব সেটা, ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো ব্যারিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম সালফেটের বিক্রিয়ার সময় কি বিক্রিয়া ঘটে? দ্বি প্রতিস্থাপন, দ্বি সংযোগ, এক প্রতিস্থাপন না ত্রি প্রতিস্থাপন? উত্তর হয়ে যাবে কিন্তু দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু ঘটে। দ্বি প্রতিস্থাপন এখানে সঠিক অ্যান্সার। পরবর্তীতে দেখো ভারতে কি সাধারণত জোয়ার বন নামে পরিচিত? এটা হচ্ছে মরুভূমি বন না পর্বত বন না সবুজ বন না জলাভূমি? তাহলে দেখো জোয়ার বন নামে পরিচিত হচ্ছে, এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জলাভূমি। তারপর দেখে নাও যে ভারতে সাধারণত জোয়ার বন নামে পরিচিত হয় ম্যানগ্রোভ বন। তারপর দেখো যে ম্যানগ্রোভ হচ্ছে এমন একটি বন যা হচ্ছে নোনা জল এবং জোয়ারের প্রভাবে গঠিত উপকূলীয় অঞ্চলে গড়ে ওঠে। ভারতের সবচেয়ে বিখ্যাত ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন কোথায় হচ্ছে? পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে কিন্তু নয় সুন্দরবন, বাংলাদেশেও কিন্তু এর সুন্দরবনে কিন্তু অংশ রয়েছে। বৈশিষ্ট্য পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, বিখ্যাত গাছ হচ্ছে এখানে সুন্দরী গাছ। তাছাড়াও কিন্তু ম্যানগ্রোভ বন আছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, গুজরাট এবং মহারাষ্ট্রের উপকূলে, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে, মানে যেখানে জলাভূমি রয়েছে। তারপর দেখো যখন দুটি সমান বল একটি বস্তুর উপর বিপরীত দিক থেকে ক্রিয়াশীল, তখন বস্তুর উপর সংযোজিত বল কেমন হবে? 0 হবে, দ্বিগুণ হবে, 3 গুণ হবে না 4 গুণ হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর 0। মানে যখন দুটি সমান বল একটি বস্তুর উপর বিপরীত দিক থেকে, ধরো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এখান থেকে একটা বল ক্রিয়া করছে, দুটোই কিন্তু সমান বল, তাহলে কি হবে? তার সংযোজিত বলটা কিন্তু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। পরবর্তী দেখো যে পৃথিবীর ভর হলো কত? অর্থাৎ পৃথিবীর ভর কত? 6 × 10⁻24 কেজি না 6 × 10⁻23 কেজি? দেখো এর অপশনটা হয়ে যাবে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, মানে 6 × 10⁻24 কেজি। এখানে 1024 হয়ে গেছে, কিন্তু 10 হয়ে যাবে এটা 10⁻24, ঠিক আছে, এটাই সঠিক অ্যান্সার। তারপরে দেখো কৌটিল্যর অর্থশাস্ত্র কোন প্রশাসন সম্পর্কে তথ্য দেয়? গুপ্ত, মৌর্য, প্রতিহার না গুর্জর? তাহলে কোন রাজবংশ সম্পর্কে বা কোন প্রশাসন সম্পর্কে তথ্য দেয়? উত্তর হয়ে যাবে মৌর্য বংশ। তোমরা জানো যে কৌটিল্য কার সেনাপতি ছিল, মানে মেন হচ্ছে পরামর্শদাতা ছিল, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে কৌটিল্য অর্থশাস্ত্র মূলত মৌর্য সাম্রাজ্যের প্রশাসন, শাসন ব্যবস্থা, অর্থনীতি, বিচার ব্যবস্থা, গুপ্তচর নীতি এবং সরাসরি হচ্ছে কৌশল সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু প্রদান করে। এটি প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও হচ্ছে অর্থনৈতিক নীতি গ্রন্থ। তাহলে পরীক্ষার অনেক সময় কোশ্চেন আসছে যে অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যর লেখা। তারপর দেখো কে আর্ট অফ লিভিংয়ের প্রবক্তা বা প্রচারক? তাহলে কে হচ্ছে আর্ট অফ লিভিংয়ের প্রচারক? শ্রী শ্রী
রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর, না স্বামী দয়ানন্দ সরস্বতী, না স্বামী সহজানন্দ? তাহলে কিন্তু এখানে উত্তর হয়ে যাবে শ্রী শ্রী রবিশঙ্কর। ইনি কিন্তু আর্ট অফ লিভিংয়ের প্রবক্তা। তারপরে দেখো আর্ট অফ লিভিংয়ের প্রবক্তা প্রচারক হলেছে শ্রী শ্রী রবিশঙ্কর। ইনি একজন ভারতীয় আধ্যাত্মিক গুরু ও মানবতাবাদী। তিনি 1981 সালে আর্ট অফ লিভিং ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এই সংস্থা বিশ্বব্যাপী যোগ, ধ্যান, মানসিক প্রশান্তি এবং মানব উন্নয়নে বিভিন্ন কর্মসূচি কিন্তু পরিচালনা করে। তার শেখানো সুদর্শন ক্রিয়া নামক শ্বাস প্রশ্বাস ভিত্তিক ধ্যান প্রক্রিয়া বিশেষভাবে কিন্তু জনপ্রিয়। তাহলে বুঝতে পারছো যে শ্রী শ্রী রবিশঙ্কর আর্ট অফ লিভিং কেন বলা হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো যে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় কোন মৌলে? ক্ষারীয় মৌলে, মৃত্তিকা মৌলে, শ্রেণী মৌলে, না সন্ধিগত মৌলে? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু সন্ধিগত মৌলে। সন্ধিগত মৌলে কিন্তু পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। কিছু উদাহরণ দেখে নাও। লোহার হচ্ছে 2 এবং 3 যোজ্যতা, ঠিক আছে, পরিবর্তনশীল যোজ্যতা। তামা 1 ও 2 যোজ্যতা। সীসা হচ্ছে পিবি 2 এবং 4 যোজ্যতা। তারপর হচ্ছে সিঙ্কের যোগ্যতা হচ্ছে এসএন, এটা হচ্ছে 2 এবং 4 যোজ্যতা। ম্যাঙ্গানিজ 2 থেকে 7 পর্যন্ত যোজ্যতা। ক্রোমিয়াম 2, 3, 6 যে কোনো যোজ্যতা হতে পারে। তাহলে এতগুলো লোহা, তামা, সীসা, সিঙ্ক, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম যেগুলো সবই হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতার উদাহরণ, মানে এগুলো হচ্ছে সন্ধিগত মৌলের উদাহরণ। তারপর দেখো ফটকিরি বা হচ্ছে ফিটকিরি হলো কিসের উদাহরণ? দ্বিলবণ, ক্লেব লবণ, একক লবণ, খাদ্য লবণ? এটা হচ্ছে দ্বিলবণ। কি লবণ? দ্বিলবণ। ফটকিরি হলো এক ধরনের দৌত লবণ, মানে ডবল সল্টের উদাহরণ। এর রাসায়নিক নাম হচ্ছে, দেখো রাসায়নিক নামটা পরীক্ষায় আসে, দেখে নাও, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। ঠিক আছে, রাসায়নিক সংকেত দেখো KAl SO4 2 12H2O, এটা কিন্তু মনে রাখবে। তারপরে দেখো ফটকিরির বৈশিষ্ট্য ব্যবহার। জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় ফটকিরিকে। তারপর হচ্ছে জলের বিশুদ্ধকরণের সহায়তা করা হয়, রক্ত জমাট বাঁধতে, বিশেষত ছোট কাটা ছেঁড়ায়। এই জন্য হচ্ছে আমরা দাড়ি কেটে গেলে দেখেছো যে ফটকিরি ব্যবহার করি বা ফিটকিরি ব্যবহার করি। চামড়ায় টান করতে হচ্ছে অ্যাস্ট্রিনজেন হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। তারপর দেখো কিসে কোষগুলো আলগাভাবে সংগঠিত থাকে যা বৃহৎ আন্তঃকোষীয় স্থানগুলিকে পাওয়া যেতে পারে? কোলেনকাইমা, প্যারেনকাইমা, স্ক্লেনকাইমা, ট্যাকিস? তাহলে উত্তর হচ্ছে কিন্তু প্যারেনকাইমা। তারপর দেখো প্যারেনকাইমা টিস্যুতে কোষগুলো আলগাভাবে সংগঠিত থাকে যার ফলে বৃহৎ আন্তঃকোষীয় স্থান পাওয়া যায়। কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখো, এটি একটি সাধারণ ও মৌলিক প্রতিস্থাপক টিস্যু। কোষগুলো জীবন্ত এবং পাতলা প্রাচীরযুক্ত হয়। এই টিস্যু উদ্ভিদের নরম অংশে যেমন পাতায়, কাণ্ডে, মূলের ভেতরে পাওয়া যায়। কোষগুলির মাঝে মাঝে জায়গা থাকে এবং যার মাধ্যমে গ্যাস ও জলের আদান প্রদানে সহায়ক। তাহলে বুঝতে পারলে? তারপর দেখো সাদা ফসফরাস কোথায় সংরক্ষণ করা হয়? অ্যালকোহল, জল, অক্সিজেন, না নাইট্রোজেন? দেখো সাদা ফসফরাস সবসময় কিন্তু জলের ভিতরে কিন্তু সংরক্ষণ করা হয়। দেখো সাদা ফসফরাস অত্যন্ত দাহ্য ও হচ্ছে বিষাক্ত পদার্থ এবং এটি বাতাসের সংস্পর্শে এসে নিজে থেকেই জ্বলতে থাকে। তাই সাদা ফসফরাসকে জলের নিচে সংরক্ষণ করা হয়, কারণ বাতাসের অক্সিজেন সঙ্গে প্রতিক্রিয়া করে সহজে কিন্তু আগুন ধরে যায়। এই সাদা ফসফরাসের সাথে জলের নিচে থাকলে এটি বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে আগুন লাগার ঝুঁকি থাকে না। তারপরে দেখো সংরক্ষণের জন্য সতর্কতা। এটি সাধারণত কাচের পাত্রে রাখা হয় এবং পুরোপুরি জলমগ্ন অবস্থায় থাকে। সাদা ফসফরাস ব্যবহারের সময় বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা অতি আবশ্যক। পরবর্তী কোশ্চেন দেখো, আধুনিক পর্যায় সারণীর কোন কোন পর্যায়ে হচ্ছে ল্যাথনানাইট ও হচ্ছে অ্যাক্টিনাইটগুলো থাকে? 5 এবং 6 পর্যায়ে, না 9 ও 6 পর্যায়ে, 4 ও 6 পর্যায়ে, না 6 ও 7 পর্যায়ে? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 6 ও 7 পর্যায়ে। দেখো আধুনিক পর্যায় সারণীতে হচ্ছে ল্যাথনাটাইট ও হচ্ছে অ্যাক্টিনাইট উপাদানগুলো এফ ব্লক উপাদান বলা হয়। এফ ব্লক উপাদান বলা হয়। এদের প্রধানত 2টি পর্যায়ে রাখা হয়। হচ্ছে ল্যাথনাটাইট সিরিজগুলো যাচ্ছে 6 পর্যায়ে থাকে। শুরু হয় হচ্ছে ল্যাথনানাম NaZ = হচ্ছে 57 থেকে শেষ হয় হচ্ছে লুটেটিয়াম LU জেড হচ্ছে 71 পর্যন্ত। তবে প্রকৃতপক্ষে ল্যাথনারাইট সিরিজ বলতে Z58 CE থেকে Z71 LU পর্যন্ত উপাদান বোঝায়। এবং হচ্ছে
অ্যাক্টিনাইড সিরিজগুলো এগুলো থাকে সপ্তম পর্যায়ে, শুরু হচ্ছে অ্যাক্টিনিয়াম মানে এসি Z89 থেকে, শেষ হয় হচ্ছে লরেন্সিয়াম LR Z103 পর্যন্ত। হচ্ছে অ্যাক্টিনাইড বলতে সাধারণত Z90 TH থেকে Z103 LR পর্যন্ত কিন্তু বোঝায়। তারপরে দেখো কার বিবর্তনের তত্ত্ব বলে যে কিভাবে জীবের ক্রমশ সরল থেকে জীবের জীবন ক্রমশ সরল থেকে জটিলতর হয়, ল্যামার্ক, ল্যাবোসিয়ার, ম্যান্ডেল না ডারউইন? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু ডারউইন। উত্তর কী হবে যাবে? ডারউইন। দেখো জীবন কিভাবে সরল থেকে ক্রমশ জটিলতর হয়েছে তা ব্যাখ্যা করে হচ্ছে চার্লস ডারউইনের হচ্ছে বিবর্তন তত্ত্ব। তাহলে চার্লস ডারউইনের কোন তত্ত্ব? এটা হচ্ছে করে বিবর্তন তত্ত্ব। তিনি 1859 সালে প্রকাশিত অন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থে এই তত্ত্ব উপস্থাপন করেন। তাহলে কোন বইয়ের নাম? অন দ্য অরিজিন অফ স্পিসিস। ঠিক আছে, এই যে হাইলাইট করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তী কোশ্চেন দেখো যে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? তামা, লোহা, রূপা না টাংস্টেন? তাহলে দেখো ইলেকট্রিক বাল্বের ধাতু হচ্ছে টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। তারপরে দেখো টাংস্টেন গলনাঙ্ক খুব বেশি, কত? প্রায় হচ্ছে 3422 ডিগ্রি সেলসিয়াস। একে উচ্চ তাপমাত্রা সহ্য করতে সক্ষম, অর্থাৎ টাংস্টেন উচ্চ তাপমাত্রা কিন্তু সহ্য করতে সম্ভব। তাপ সহনশীলতা ও স্থায়িত্ব বেশি। উত্তপ্ত হলে এটি উজ্জ্বলভাবে জ্বলে ওঠে এবং আলো উৎপন্ন করতে কিন্তু সাহায্য করে। এই কারণে টাংস্টেন ফিলামেন্টে তৈরির জন্য উপযুক্ত ধাতু। এবার দেখো সাধারণত ব্যবহৃত গ্যাস, অর্থাৎ বাল্বের মধ্যে কোন গ্যাসগুলো ব্যবহার করা হয়? আর্গন, নাইট্রোজেন। উন্নত বাল্বে ব্যবহার করা হয় ক্রিপ্টন গ্যাস এবং উচ্চমানের আলো উৎপাদনের জন্য ব্যবহার করা হচ্ছে জেনন গ্যাস। তারপর দেখো নিচের কোনটি দর্পণের প্রতিফলকের পৃষ্ঠার উপর অবস্থিত? ফোকাস, বক্রতা কেন্দ্র, ফোকাস দৈর্ঘ্য না মেরু? তাহলে কিন্তু এর অপশন হয়ে যাবে অপশন নম্বর 4 হচ্ছে মেরু। তারপর দেখো যে ইথেনে প্রতিটি কার্বন অণুর সঙ্গে বন্ধন দ্বারা যুক্ত থাকে, কটি বন্ধন দ্বারা যুক্ত থাকে? 3টি অণু, 4টি অণু, 5টি অণু না 2টি অণু? তাহলে উত্তর হয়ে যাবে এখানে অপশন নম্বর 2, 4টি অণু কিন্তু থাকে। তারপর দেখো লিথিয়াম নাইট্রেটের সূত্র হলো, সূত্র মানে হচ্ছে সংকেতটা কি? Li3n না Li4n? তাহলে না Li5n না Li6n? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার 1, Li3n, এটাই সঠিক আনসার। পরবর্তী কোশ্চেন ড্যাশ কোষ বিভাজনে সহায়তা করে, অর্থাৎ কোষ বিভাজনে কে সহায়তা করে? জিব্বারেলিক, অ্যাবসিসিক অ্যাসিড, অক্সিন না সাইটোকাইনিন? তাহলে কোষ বিভাজনে কিন্তু সহায়তা করে হচ্ছে সাইটোকাইনিন, এটাই সঠিক আনসার। দেখো কোন মৌলটিতে 2টি কক্ষপথ আছে যা সম্পূর্ণভাবে ভর্তি? কেআর, এনই, এআর না এইচই? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু এনই, এডি হচ্ছে অপশন নাম্বার 2 সঠিক আনসার। দেখো কোনটি হলো একটি ক্ষার ধাতু? ম্যাঙ্গানিজ, সোডিয়াম, অ্যালুমিনিয়াম না ম্যাগনেসিয়াম? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু সোডিয়াম। সোডিয়াম হচ্ছে কি? একটি ক্ষার ধাতু। তারপরে দেখো কিছু ক্ষার ধাতুর উদাহরণ দেখো, লিথিয়াম, Li, পটাশিয়াম হচ্ছে কে? এটা খুব আসে পরীক্ষা যে পটাশিয়ামের সাংকেতিক চিহ্ন কি? পটাশিয়াম কিন্তু কে। ঠিক আছে, রুবিডিয়াম, আরবি, সিজিয়াম, সিএস এবং হচ্ছে ফ্রান্সিয়াম হচ্ছে এফআর। তবে পটাশিয়াম কিন্তু খুব আসে যে পটাশিয়ামের সংকেত চিহ্ন কি? এটা কে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো ড্যাশ এবং প্রযোজন এক নয়, পুনরুৎপাদন, কোষকরোৎগম না বহুবিভাজন না বিভাজন? দেখো উত্তর হয়ে যাবে কিন্তু পুনরুৎপাদন এবং প্রযোজন কিন্তু এক নয়। ঠিক আছে, তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে এসে থাকলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে লাইক করো এবং বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো এবং বন্ধুদের সাথে কিন্তু ছড়িয়ে দাও এই ভিডিওটি। আর তোমাদের কোন কোন বিষয়ে কোন কোন ক্লাস দরকার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, এটা 15 নম্বর ক্লাস, পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে কিন্তু তোমাদের সাথে আসবো। আজকে যাই, ওকে, জয় হিন্দ, জয় ভারত।